দেখো, এই অধ্যায়ের আরেকটা সৃজনশীল আরেক ধরনের এই প্যাটার্নও তোমাকে খুবই কমনলি দিতে পারে পরীক্ষায়। দেখো, আমরা এ দিয়ে মেনশন করতেছি হচ্ছে মানুষ, তারপর বি দিয়ে মেনশন করলাম রুই মাছ, সি দিয়ে মেনশন করলাম হচ্ছে শাপলা, ডি দিয়ে মেনশন করলাম হচ্ছে ইস্ট। কেমন? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এখানে আমাদেরকে চিনতে হবে ইস্টটা কি। ইস্টটা হচ্ছে একটা ছত্রাকের নাম। ইস্ট কিসের নাম? একটা ছত্রাকের নাম, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে, তাহলে ছত্রাককে আমরা অলওয়েজ কি বলি? ছত্রাককে আমরা অলওয়েজ বলি ফানজাই। তাহলে এরা ফানজাই রাজ্যের অন্তর্গত। তাহলে গেল। এরপর আসো শাপলা। তাহলে শাপলা যেহেতু উদ্ভিদ, তাহলে এটা কিসের অন্তর্গত হবে? প্লান্টি রাজ্যের অন্তর্গত। তারপর দেখো মানুষ এবং রুই মাছ, এরা যেহেতু প্রাণী, তাহলে এরা হচ্ছে এনিমালিয়া এই রাজ্যটার অন্তর্গত। তাহলে এরা হচ্ছে এনিমালিয়া রাজ্যের অন্তর্গত। তাহলে এখন আমরা কি বুঝতে পারলাম? এই ধরনের উদ্দীপক থেকেও তোমাকে ছবি না দিয়ে সরাসরি বাঘের ছবি অথবা শাপলার ছবি অথবা ছত্রাকের ইস্টের যে আমরা মাশরুমের ছবি, এগুলা না দিয়েও তোমাকে এই ধরনের উদ্দীপক থেকে জিজ্ঞেস করতে পারে হচ্ছে যে দেখো, এই দুটা এগুলোর মধ্যে জিজ্ঞেস করতে পারে হচ্ছে এই যে সি এবং ডি। এই যে যেমন দেখো, সি এবং ডি, তার মানে ফানজাই এবং প্লান্টি, এই দুটার মধ্যে কোনটা উন্নত ব্যাখ্যা করো। তো এটা আমরা গত ক্লাসে তোমার ওখান থেকে পড়াইছি, প্লান্টি উন্নত হবে কেন উন্নত, ওই পয়েন্টগুলো আমরা পড়াইছি তোমাকে। তারপর আরেকটা প্রশ্ন করতে পারে যে এই যে তোমার ডি এবং এর মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করো। তাহলে এখানে ছবি না দিয়ে তোমাকে ফানজাই এবং এনিমালের মধ্যে অবশ্যই এনিমালি উন্নত হবে কেন, সেগুলোও আমরা পড়াইছি। এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে এই যে এ এবং সির মধ্যে তুমি তুলনামূলক আলোচনা করো, অথবা বি এবং সির মধ্যে তুলনামূলক আলোচনা করো। তার মানে এনিমালি এবং প্লান্টের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তার মানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের যে পার্থক্যটা আমরা ওখানে গত স্লাইডে পড়াইছিলাম বা এর আগে পড়াইছি সেটাতে। কেমন? সেটাতে আছে। তাহলে এভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। যেমন এখানে একটা প্রশ্ন আমরা দিছি, দেখো তো এই প্রশ্নটা দেখো তো। এই যে এই প্রশ্নটা দেখো তো, এই প্রশ্নটাতে বলা আছে উদ্দীপকের এ ও ডি শ্রেণীগতভাবে তোমার ভিন্ন বিশ্লেষণ করো। তাহলে এ হচ্ছে তোমার এনিমালিয়া মানুষ, তারপর হচ্ছে তোমার ডি হচ্ছে ছত্রাক ফাঞ্জাই, তাহলে এরা ভিন্ন। কেমন? তার মানে এদের বৈশিষ্ট্য তুমি লিখবা, মানে এ রাজ্যের বৈশিষ্ট্য তুমি লিখবা, এনিমালিয়ার বৈশিষ্ট্য রাজ্যের বৈশিষ্ট্য লিখবা, আর হচ্ছে ফাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য লিখবা। ফলে তুমি বলবা যে এবার উপরের আলোচনা থেকে দেখা যাচ্ছে যে এটা থেকে এটা ভিন্ন। আর উন্নত বললেও এটা ভিন্ন না বলে, এই জায়গায় যদি উন্নত বলতো, এই জায়গায় যদি তোমার উন্নত বলতো, তখন প্রশ্নের আনসার ওই যে আমি এর আগে যেভাবে দেখাইছিলাম সেভাবে তোমাকে দেখাইতে হইতো। ক্লিয়ার? তো ঠিক একইভাবে তোমাকে প্লান্টের সাথে ফানজাই বলতে পারে, এনিমালিয়ার সাথে ফানজাই বলতে পারে। তাহলে উদ্দীপক ওভাবে না দিয়ে এভাবেও তোমাকে দিতে পারে। এক নাম্বার গেল। বুঝতে পারছো কিনা দেখো তো। তারপর যে বলা হচ্ছে দেখো, ইজিপ্টের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লিখো। তার মানে মানুষের শ্রেণীবিন্যাস, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আসো আমরা একটু দেখি। যেমন দেখো শ্রেণীবিন্যাস, দেখো শ্রেণীবিন্যাস। তাহলে প্রথমে আসো, এই যে শ্রেণীবিন্যাস, যেটা শ্রেণীবিন্যাস 7টা ধাপ। শ্রেণীবিন্যাসের কয়টা ধাপ? শ্রেণীবিন্যাসের হচ্ছে 7টা ধাপ। শ্রেণীবিন্যাসের কয়টা ধাপ? 7টা ধাপ। কেমন? তো এই যে শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ, তাহলে সেই 7টা ধাপ আমরা মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য তুমি আমার এই লাইনটা মনে রাখবা, মানে সিরিয়ালি মনে রাখার জন্য আর কি। অনেক সময় আমরা সিরিয়ালটা ভুল করে ফেলি। ক্যাপিচ অফ জিএস। আবার বলো, ক্যাপিস অফ জিএস, ক্যাপিস অফ জিএস। এটা মনে রাখবা। তাহলে এটা মনে রাখলে আমাদের হয়ে গেল। তাহলে ক্যা দিয়ে হচ্ছে কিংডম, ক্যা দিয়ে হচ্ছে কিংডম, তারপর পি দিয়ে হচ্ছে ফাইলাম, পি দিয়ে হচ্ছে পাইলাম, তারপর সি দিয়ে হচ্ছে ক্লাস, সি দিয়ে হচ্ছে ক্লাস, উ দিয়ে হচ্ছে অর্ডার, উ দিয়ে হচ্ছে অর্ডার, তারপর এফ দিয়ে হচ্ছে ফ্যামিলি, এফ দিয়ে হচ্ছে ফ্যামিলি, তারপর হচ্ছে জি দিয়ে হচ্ছে জেনাস, জি দিয়ে হচ্ছে জেনাস, এস দিয়ে হচ্ছে স্পেসিস। তাহলে এখানে বানান ভুল করা যাবে না। হ্যাঁ, গেল। তাহলে এগুলার বাংলা নামও তুমি জানো। যেমন কিংডম মানে হচ্ছে জগৎ। কেমন? তারপর হচ্ছে ফাইলাম মানে হচ্ছে পর্ব, তারপর ক্লাস মানে হচ্ছে শ্রেণী, ক্লাস মানে হচ্ছে শ্রেণী। তারপর আসো যে অর্ডার মানে হচ্ছে বর্গ, ফ্যামিলি মানে হচ্ছে গোত্র, ফ্যামিলি মানে হচ্ছে গোত্র, গণ, স্পেসিস মানে হচ্ছে গণ, আর সরি জেনাস মানে গণ, স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। তাহলে এভাবে করে তুমি এই 7টা মনে রাখবা। এখন এই যে এখানে, এখান থেকে একটা এমসিকিউ তোমাকে পরীক্ষায় দিতে পারে, সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে 7টা ধাপের মধ্যে প্রতিটি ধাপকে কি বলা হয়? প্রতিটি ধাপ, আলাদা আলাদা প্রতিটি ধাপকে কি বলা হয়? প্রতিটি ধাপকে বলা হয় ট্যাক্সা। প্রতিটি ধাপে কি বলা হয়? ট্যাক্সা। অথবা এটাকে ট্যাক্সার এক বচন হচ্ছে ট্যাক্সন। তাহলে ট্যাক্সা বা ট্যাক্সন বলবা তুমি। কেন বলা হচ্ছে স্যার ট্যাক্সা বা ট্যাক্সন? কারণ শ্রেণীবিন্যাস বিদ্যাকে বলা হয়, এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যাকে বলা হয়, বা শ্রেণীবিন্যাস নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে সেটাকে বলা হয় ট্যাক্সোনমি। কি বলা হয় বলো?
ট্যাক্সোনমি, এগুলো আমি এমসিকিউর জন্য তোমাকে একটু টাচ করে যাচ্ছি। তাহলে ট্যাক্সোনমি, তাহলে ট্যাক্সোনমি থেকে এই ট্যাক্সা কথাটা আসছে। এখন আরেকটা প্রশ্ন এখান থেকে এমসিকিউ হইতে পারে, সেটা হচ্ছে যে তোমার এখানে এই যে 7টা ধাপের মধ্যে মৌলিক ধাপ কোনটা, মৌলিক ধাপ কোনটা, মৌলিক মানে যেটাকে আর ভাঙা যায় না। তাহলে এখানে দেখো, একদম সর্বনিম্ন ধাপ যেটা, যেটা একদম সর্বনিম্ন ধাপ, এটা কিংডমকে ভাঙলে তুমি এটা পাবা, এটাকে ভাঙলে এটা, এটাকে ভাঙলে এটা, এটাকে ভাঙলে এটা, এটাকে ভাঙলে এটা, এটাকে ভাঙলে এটা। আর স্পেসিসকে আর ভাঙা যাচ্ছে না, সেই জন্য এটা কি ধাপ, মৌলিক ধাপ অথবা সর্বনিম্ন ধাপ। তোমাকে এই প্রশ্নটা এমসিকিউতে দিতে পারে। এবার আসো, আরেকটা কনসেপ্ট তোমাকে আমি পড়াই রাখি, তারপর আমি যাচ্ছি পড়াই। এই যে এখানে লাস্টের যে দুইটা লাস্টের যে দুইটা ধাপ আছে, একটা গণ আর একটা প্রজাতি। তাহলে এই যে গণ এবং প্রজাতি এই দুইটা মিলে, হ্যাঁ, দুইজন যেহেতু মিলছে, তাহলে এটাকে বলবো আমরা দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নাম। কেমন? এটা কে দিছে, এটা এই যে দ্বিপদ নাম বা বৈজ্ঞানিক নামটা কে দিছে, এটা দিছে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস নামক একজন বিজ্ঞানী। এখান তার থেকে আমরা এমসিকিউর জন্য কয়েকটা কথা বা কয়েকটা এমসিকিউ জেনে নিব। এক নাম্বার হচ্ছে যে তিনি কোন দেশের বিজ্ঞানী ছিল, তিনি ছিল সুইডিশ বিজ্ঞানী, সুইডেনের বিজ্ঞানী। তিনি কোন গ্রন্থে এই বৈজ্ঞানিক নামগুলা দিছিল, সেটা হচ্ছে স্পেসিস প্ল্যান্ট্রাম নামক এই গ্রন্থে। খুবই ইম্পর্টেন্ট। তাহলে আবার বলতেছি যে ক্যারোলাস লিনিয়াস সুইডেনের বিজ্ঞানী ছিল, তিনি স্পেসিস প্ল্যান্ট্রাম এই গ্রন্থে বৈজ্ঞানিক নাম দেয়। এবং কত সালে দেয় সেটাও লাগবে, 1753 সালে। 1753 সালে। তাহলে এইখান থেকে আমরা বেসিক্যালি কিছু বেসিক করে নিলাম। কেমন? এরপরে আসো, আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল ইজিপ্টের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লিখো। তাহলে এখন বলো আমাদের ইজিপ্ট কোনটা ছিল, বলো। ইজিপ্ট ছিল হচ্ছে মানুষ। ইজিপ্ট কোনটা ছিল, ছিল হচ্ছে মানুষ। তাহলে দেখো এখানে তাহলে কি ছিল, ছিল হচ্ছে মানুষ, ছিল হচ্ছে মানুষ। তাহলে কি ছিল, ছিল মানুষ। তাহলে মানুষের শ্রেণীবিন্যাস লিখতে বলছে। এখন আসো, শ্রেণীবিন্যাসের কয়টা ধাপ তোমাকে একটু আগে পড়াইছি স্যারে, শ্রেণীবিন্যাসের 7টা ধাপ পড়াইছি। তাহলে এই যে মানুষ, যেটা এই যে মানুষ, তাহলে মানুষের শ্রেণীবিন্যাস লিখতে বলতে, তাহলে শ্রেণীবিন্যাসের 7টা ধাপ তোমাকে আগে লিখে ফেলতে হবে সিরিয়ালি। তাহলে এক নম্বরে আমরা কি লিখবো, এভাবে করে আমরা যদি লিখে যাই, এক নম্বরে লিখবো হচ্ছে প্রথমে ক্যাপিস অফ জিএস, তাহলে কিংডম লিখবো, সুন্দর করে লিখবা। হ্যাঁ, এদিকে লিখে দিবা সুন্দর করে। হ্যাঁ, এগুলা পরীক্ষা প্রেজেন্টেশনের উপর নির্ভর করবে। পি দিয়ে তুমি লিখবা ফাইলাম, আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি তোমাকে পরীক্ষায় আসলে যাতে পারো। হ্যাঁ, এগুলো তোমরা অনেকেই পারো, তাও হচ্ছে এখানে প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে। সি দিয়ে হচ্ছে ক্লাস, ক্লাস মানে হচ্ছে শ্রেণী, ক্লাস মানে হচ্ছে শ্রেণী। তারপর আসো 4, হ্যাঁ, ও দিয়ে হচ্ছে অর্ডার, ও দিয়ে হচ্ছে অর্ডার, অর্ডার মানে হচ্ছে বর্গ। কেমন? আর এফ দিয়ে হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি মানে কি, ফ্যামিলি মানে হচ্ছে গোত্র। তারপর আসো জি, জিএস, তাহলে জেনাস, জেনাস মানে হচ্ছে গণ। তাহলে জেনাস, জেনাস মানে হচ্ছে গণ। তারপর এস দিয়ে হচ্ছে স্পেসিস, স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। স্পেসিস মানে কি, স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। এভাবে করে 7টা ধাপ তুমি লিখে ফেলবা। এবার একটু বুঝবা, মানে অনেকেই আমরা এগুলো মুখস্থ পারি ঠিক আছে, কিন্তু অনেকেই হচ্ছে এখন শিখতে চাচ্ছ অথবা বানান ভুল হচ্ছে, তাহলে একটু লিখে পড়তে হবে তোমাকে। আরেকটা ব্যাপার, তুমি যেহেতু মানুষের বৈজ্ঞানিক নাম লিখতেছো, মানুষ সব সময় মানে আমরা সিরিয়ালি মনে রাখার জন্য, তাহলে এটা মনে রাখবা SEMP। মানুষ এসিতে থাকতে পছন্দ করে, এসিতে থাকতে পছন্দ করে, আবার মানুষ ক্ষমতার জন্য এমপিও হতে চায়, মেম্বার অফ পার্লামেন্টও হতে চায়। তাহলে মানুষ এসিতে থাকতে পছন্দ করে, আবার তোমার এমপিও হতে চায়। তাহলে সিরিয়ালি SEMP। তাহলে আমার পড়া হয়ে গেছে দেখো। তাহলে মানে হচ্ছে অ্যানিমালিয়া। তাহলে মানুষ কোন কিংডমের অন্তর্গত, অ্যানিমালিয়ার অন্তর্গত। সি, সি দিয়ে হচ্ছে কর্ডাটা, তাহলে কোন, তাহলে তোমার বলো কোন ফাইলামের অন্তর্গত, সেটা হচ্ছে কর্ডাটার অন্তর্গত। এরপর আসো এম, এম দিয়ে হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে ম্যামালিয়া, এম দিয়ে হচ্ছে ম্যামালিয়া। পি, পি দিয়ে হচ্ছে প্রাইমেট, পি দিয়ে কি বললাম, পি দিয়ে বললাম প্রাইমেট, পি দিয়ে বললাম হচ্ছে প্রাইমেট। কেমন? এরপরে আসো, তোমরা সবাই আশা করি জানো মানুষের বৈজ্ঞানিক নাম কি, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। তাহলে হোমো সেপিয়েন্স। তাহলে আমরা বৈজ্ঞানিক নাম লিখে ফেললাম, প্রজাতিতে দুইটা থাকবে। তাহলে এখানে প্রথমটা কি নাম, গণনাম, দ্যাট মিনস গণনাম কি হবে, হুমু। ভালো করে খেয়াল করো, গণনাম কি হবে, হুমু। তাহলে এবার আসো, হুমু মানে কি, হুমু শব্দের অর্থ হচ্ছে একই, এখানে আমি লিখে দিচ্ছি।
একটু আমি তোমাকে অন্যভাবে পড়াচ্ছি। হোমো শব্দের অর্থ একই, বায়োলজিতে হোমো কথাটা যেখানেই পাবা হোমো শব্দের অর্থ সেম, একই। কেমন? তাহলে এখন এই হোমোটা কোত্থেকে আসছে দেখো, এই যে এটা এটা একই, কিছু প্রাণীর সাথে এটা একই, আমি বলবো শিম্পাঞ্জি গরিলা এদের সাথে একই। তাহলে হোমো, হ্যাঁ, তাহলে হোমো কথাটার সাথে এখন তুমি সব সময় মনে রাখবা এই যে ফ্যামিলির নামের শেষে সব সময় আই ডি এ ই বসে। আবার বলতেছি, তুমি যখন যে কোনো ফ্যামিলির নাম লিখতে যাবা, গোত্রের নাম লিখতে যাবা, তখন সব সময় আই ডি এ ই যুক্ত হবে। তাহলে এটার নাম হচ্ছে হুমিন। দেখো হুমিন, আই ডি এ ই, হুমিনিডি। তাহলে দেখো এটা, তাহলে দেখো হোমোস্যাপিয়েন্স হোমো, তাহলে হোমিনিডি। কেমন? এই যে এটা যুক্ত হবে সব সময়। তাহলে দেখো এদিকে তোমার হয়ে গেল এসিএমপি, তারপর এদিক থেকে তোমার হোমোস্যাপিয়েন্স হোমো হোমিনিডি। পড়া শেষ তো? তাহলে এটাই তুমি অন্তত লিখতে পারবা। এবার আসো কোনটাকে কেন বলে, এটার কারণ কি, এটার কারণ কি, তাহলে কোনটাকে কেন বলে সেটার কারণ কি এবার। তাহলে আসো, এনিমালিয়া আমরা রাজ্যের মধ্যে পড়ে আসছি। এনিমালিয়া এরা এই যে এসব এইসব রাজ্য, মানে এনিমালিয়া রাজ্যের প্রাণীরা কি হয়, তাহলে এরা বহুকোষী হয়। এরা কি হয়? বহুকোষী হয়। কেন তুমি এদেরকে তোমার মানুষকে তুমি এনিমেলিয়াতে কেন স্থান দিছো ও বাকি রাজ্যগুলোতে না দিয়ে? কারণ এরা বহুকোষী হয়। এখানে আমি পড়াইছিলাম তোমাদেরকে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, একটু আগে পড়াইছি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে জটিল টিস্যুতন্ত্র থাকবে। আরেকটা কথা, তাহলে বলো এনিমালিয়া এরা কি আহ তোমার আদিকোষী নাকি প্রকৃতকোষী? প্রকৃতকোষী। তাহলে প্রকৃতকোষী হলে আমরা এদেরকে বলি আবার আরেকটা নামে সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক মানে সুগঠিত নিউক্লিয়াস, সু মানে হচ্ছে সুগঠিত, কেন্দ্রিক মানে এখানে নিউক্লিয়াস বোঝাচ্ছি, কেন্দ্রিকা বোঝাচ্ছি। এরপর আসো যে আমরা তো প্রাণীরা তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, তাহলে আমরা কোন ধরনের হই? পরভোজী টাইপের হয়। তাহলে এগুলা কারণে, এসব কারণে, তাহলে এইসব কারণে আমরা এনিমালিয়া রাজ জগতে এদেরকে স্থান দিচ্ছি, মানুষকে। এরপর আসো কর্ডাটা। তাহলে কর্ডাটা শব্দটা আসছে নোটোকর্ড থেকে। কর্ডাটা শব্দটা কি থেকে আসছে? নোটোকর্ড থেকে। নোটোকর্ড কি জিনিস স্যার? নোটোকর্ড হচ্ছে এটা আমাদের ভ্রূণীয় দশায় থাকে, আবার কারো কারো ক্ষেত্রে এটা পুরা জীবন জুড়ে থাকে, এরকম। জীবনের কোনো কোনো না কোনো দশায়, কর্ডাটা কথাটা আবার বলতেছি নোটোকর্ড থেকে আসছে। তাহলে এটা জীবনের কোনো না কোনো দশায়, তাহলে জীবনের যে কোনো দশায়, জীবনের যে কোনো দশায় অথবা আজীবন, তাহলে জীবনের যে কোনো দশায় বা আজীবন নোটকর্তা কি এরকম। তাহলে আমাদের তো ভ্রূণীয় দশায় ছিল, তাহলে আজীবনটা আমাদের লেখার দরকার নাই, জীবনের যে কোনো দশায় নোটকর থাকে। হুম। এই জন্য আমরা মানুষকে কোথায় রাখছি? মানুষকে এই যে এখানে কর্ডাটাতে রাখছি। তাহলে কর্ডাটা কথাটা কোথেকে আসছে বলো তো, আবার পরীক্ষায় আসবে। কর্ডাটা কথাটা কোথেকে আসছে? কর্ডাটা কথাটা আসছে হচ্ছে নোটকর থেকে। কর্ডাটা কথাটা কোথেকে আসছে? কর্ডাটা কথাটা আসছে নোটকর থেকে। এই যে নোটকর থেকে আসছে, ভালো করে মাথায় রাখবা। এরপর আসো ক্লাস বা শ্রেণী মামালিয়া। তাহলে মামালিয়া কথাটা কোথেকে আসছে আবার, এগুলোও আমি সবগুলা তোমাকে একটু ভেঙে ভেঙে বলতেছি। মামালিয়া কথাটা আসছে মামারি গ্ল্যান্ড থেকে। এই যে মামারি গ্ল্যান্ড থেকে আসছে, এই যে মামারি গ্ল্যান্ড থেকে আসছে। স্যার এবার মামারি গ্ল্যান্ড মানে কি? মামারি গ্ল্যান্ড মানে হচ্ছে স্তনগ্রন্থি, স্তনগ্রন্থি। হ্যাঁ, তাহলে এই যে তোমার মামালিয়া শ্রেণীতে যারা আছে তাদের সবার স্তনগ্রন্থি রয়েছে, এবং এই স্তনগ্রন্থিকে দিয়ে কি সে কি করে? বাচ্চাকে দুধ খাওয়ায়। বাচ্চাকে কি খাওয়ায়? দুধ খাওয়ায়। তাহলে এরা, তাহলে এই এর এই শ্রেণীতে তুমি কেন দিছো? কারণ মানুষ বাচ্চা জন্মদানের পর বাচ্চাকে মায়েরা বুকের দুধ খাওয়ায়, এই জন্য তাহলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। তাহলে দেখো তুমি শব্দটা খেয়াল করবা, মামালিয়া মামারি গ্ল্যান্ড থেকে আসছে। মামারি গ্ল্যান্ড মানে হচ্ছে স্তনগ্রন্থি, তাহলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। এই একটা বলতে পারলেই হবে। তাও বইয়ে আরেকটা লেখা আছে, ওটাও আমি লিখে দিচ্ছি। এদের লোম অথবা সোল আছে। তাহলে লোম অথবা সোল আছে, লোম অথবা সোল আছে। তুমি যদি এটা বলেও যাই, শুধু ওই যে নামের সাথে যেটা মিল আছে সেটা লিখতে পারলেও এনাফ। এরপর আসো প্রাইমেট। প্রাইম, এখন আসো প্রাইম শব্দের অর্থ কি স্যার? প্রাইম শব্দের অর্থ কি স্যার? প্রাইম শব্দের অর্থ কি? এই যে প্রাইম শব্দের অর্থ কি? প্রাইম শব্দের অর্থ হচ্ছে উন্নত, উন্নত। প্রাইম শব্দের অর্থ হচ্ছে উন্নত। হ্যাঁ, সুপ্রিম বা প্রাইম, প্রাইম মানে হচ্ছে উন্নত। এখন এখানে প্রাইমেট উন্নত বোঝাচ্ছে, কি উন্নত বোঝাচ্ছে? দেখো এই যে আমাদের ঘ্রাণ শক্তি অপেক্ষা এদের ঘ্রাণ শক্তি অপেক্ষা, ঘ্রাণ শক্তি অপেক্ষা, হ্যাঁ, একটা জিনিস উন্নত হবে। কি উন্নত হবে? ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত হবে। তাহলে কি উন্নত হবে? আমাদের ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত হবে। এই জন্য আমরা এই যে এটার অন্তর্গত ঘ্রাণ শক্তি। তাহলে প্রাইম মানে উন্নত, কি উন্নত? ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত। আমাদের ঘ্রাণ থেকে চোখের দেখার পাওয়ারটা বেশি উন্নত, এই জন্য বলা হচ্ছে এটা। এরপর আসো, এখানে আমরা চাইলে আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে আঁকড়ে ধরার হাত আছে। তুমি ওটা লিখতে না পারলেও, তাহলে ওটা লিখতে না পারলেও এটা লিখলেও তোমার মোটামুটি নাম্বার চলে আসবে। আঁকড়ে ধরার মতো হাত আছে।
তাহলে আঁকড়ে ধরার মতো কি আছে? হাত আছে। স্যার এটা মানে কি আবার? এটা তো বুঝছো নিশ্চয়ই, এই যে তোমার হাতটা এমন এইরকম যেটাতে তুমি কোনো কিছু ধরতে পারবা, আঁকড়ে ধরতে পারবা, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। তারপর দেখো হোমিনিডি, তাহলে হোমো শব্দের অর্থ কি বলছিলাম? একই। তাহলে এখন সে কার সাথে একই হবে, কার সাথে সিমিলার হবে? তাহলে এটা সিমিলার হবে শিম্পাঞ্জি এবং গরিলার সাথে। তাহলে শিম্পাঞ্জি এবং গরিলার সাথে সাদৃশ্য রয়েছে। তাহলে আমাদের মানুষের সাথে কার সাথে সাদৃশ্য রয়েছে এমসিকিউতে দিতে পারে। তাহলে শিম্পাঞ্জি এবং গরিলার সাথে সাদৃশ্য রয়েছে। শিম্পাঞ্জি এবং গরিলার সাথে, শিম্পাঞ্জি এবং গরিলার সাথে সাদৃশ্য রয়েছে। শিম্পাঞ্জি এবং গরিলার সাথে সাদৃশ্য রয়েছে। গেল, শিম্পাঞ্জি এবং গরিলার সাথে সাদৃশ্য রয়েছে। তাহলে এটাও তুমি পারলা। এবার আসো হুমু। এই যে তোমার ঘন কেন, এই গণের কেন? এই গণের কারণ হচ্ছে আমাদের দেহ অনুপাতে, দেহ অনুপাতে লিখো, আমাদের দেহ অনুপাতে অন্যান্য প্রাণীদের দেহ অনুপাতে মস্তিষ্ক যেরকম থাকে, আমাদের দেহ অনুপাতে আমাদের মস্তিষ্কটা সর্বাধিক বড় থাকে। কেমন? তাহলে দেহ অনুপাতে মস্তিষ্ক বড়, দেহ অনুপাতে মস্তিষ্ক বড় থাকবে, দেহ অনুপাতে মস্তিষ্ক বড় থাকবে। স্যার এটা তো বুঝি নাই, অনেকেই মনে করবা স্যার আমাদের দেহ তো বড় মস্তিষ্ক তো ছোট। না, এরকম না। দেহ অনুপাতে মস্তিষ্ক আমাদের যতটুকু, তার চেয়ে অন্যান্য প্রাণীদের বেলায় আরো ছোট। হ্যাঁ, ধরো তুমি চিন্তা করবা, ধরো সাপোজ তুমি আম, এই যে গরু জবাই করে বা ছাগল জবাই করে, তাহলে তাদের দেহটা যেরকম, তাদের ব্রেনটা কিন্তু অত বড় না। মানুষের ক্ষেত্রে এটা অনেক বড়। যেমন একটা ইয়ে আছে তোমার, যে মানুষের ব্রেইনের ওজনই আছে সাধারণত 1.4 কেজি মতো, প্রায় 1.5 কেজির মতো। তো এটা এইরকম বড় বোঝাচ্ছে আর কি, বুঝছো? দেহ অনুপাতে মস্তিষ্ক বড়। আরেকটা হচ্ছে যে এরা পা দিয়ে, আমরা পা দিয়ে খাড়া ভাবে হাঁটতে পারি, অন্যান্য প্রাণীরা খাড়া ভাবে হাঁটতে পারে না, এরকম প্লেন ভাবে হাঁটে। হ্যাঁ, তাইলে এই যে আমরা পায়ের সাহায্যে, পায়ের সাহায্যে খাড়া ভাবে হাঁটতে পারি, এই জন্য। তারপর গেল হোমোসেপিয়েন্স। তাহলে হোমোসেপিয়েন্স আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়, কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করছে যাতে আমাদের আমাদের বুদ্ধিটা সবচেয়ে উন্নত। তাহলে এই জন্য আমরা এটা, তাহলে বুদ্ধিবৃত্তিক ভাবে, তাহলে বুদ্ধিবৃত্তিক ভাবে সবচেয়ে উন্নত, বুদ্ধিবৃত্তিক ভাবে সবচেয়ে উন্নত, বুদ্ধিবৃত্তিক ভাবে সবচেয়ে উন্নত, বুদ্ধিবৃত্তিক ভাবে ভিত্তিক ভাবে সবচেয়ে উন্নত। এবং আমাদের, এটা তুমি বলতে পারলে হবে। এবং আমাদের কপালটা, যে কপালটা আছে, এই কপালটা দেখো, এই কপালটা হচ্ছে একটু চৌড়া টাইপের। হ্যাঁ, অন্যান্য প্রাণীদের এরকম না, এরকম আরো ছোট থাকে কপালটা, এটা চৌড়া টাইপের থাকে। কেমন? তাহলে কপাল চৌড়া ও খাড়া, কপাল চৌড়া ও খাড়া। কেমন? কপাল চৌড়া এবং খাড়া। আরেকটা ব্যাপার তুমি বলতে পারো, আমাদের মাথার খুলির হাড়গুলা, তাহলে খুলির হাড়গুলো পাতলা, তাহলে খুলির হাড়গুলো পাতলা, এটাও তুমি বলতে পারো। অন্তত এত কিছু মনে না থাকলেও তুমি এখানে আবার কি লিখতে পারবা, দেখো তো, অন্তত পক্ষে এগুলো এত কিছু মনে না থাকলেও তুমি লিখতে পারবা না? দেখো যে এরা বহুকোষী এবং জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, তারপর প্রকৃত কোষী, তারপর এখানে নোটোকট থাকে, তারপর হচ্ছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত, ওই যে প্রাইমেট, তাহলে উন্নত হবে। কার সাথে সাদৃশ্য রয়েছে? শিম্পাঞ্জি এবং গরিলার সাথে। দেহানুপাতে মস্তিষ্ক বড় হবে, আর বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা উন্নত হবো। অন্তত এগুলো তো লিখতে পারবা তুমি। তাহলে এগুলা লিখতে পারলেও মোটামুটি তোমার কি হয়ে যাবে। তাহলে তুমি আশা করি এতটুকু পারবা। এবং তাহলে আমরা এখানে যে ব্যাপারগুলা, এই যে আমরা এখানে যে ব্যাপারগুলা এখানে করে বললাম, এগুলো আমি একপাশে রাখলাম। ক্লিয়ার? এরপরের প্রশ্ন চলে আসো তো, যে লিনিয়াস প্রদত্ত পদ্ধতি অনুসারে কিভাবে সি এর নামকরণ করা হয়? তাহলে সি কি ছিল আমাদের, আমরা যদি একটু আসি, সিটা ছিল হচ্ছে শাপলা। কিভাবে সি এর নাম করা করা যায়? সিটা কি ছিল? সিটা ছিল হচ্ছে শাপলা। সিটা কি ছিল? সিটা হচ্ছে শাপলা। তাহলে দেখো, সিটা ছিল হচ্ছে শাপলা। এই যে সিটা কি ছিল? সিটা ছিল হচ্ছে শাপলা। এই যে সি, আমাদের সি ছিল হচ্ছে শাপলা। তাহলে এই যে সি, যেটা সি ছিল হচ্ছে শাপলা, তাহলে সি হচ্ছে শাপলা। কেমন? তাহলে এখন একটু খেয়াল করো, আমরা যে কোনো বিজ্ঞানী বৈজ্ঞানিক নাম যখন মানে তোমার দ্বিপদ নাম বা বিজ্ঞানিক নাম যখন লিখবো, আমাদের 8টা
তোমার রুলস মনে রাখতে হবে। 8টা লিখতে না পারলে অন্তত 6টা লিখে আসিও। কেমন? তাহলে দেখো, খেয়াল করো এই 8টা রুলস গুলা কি কি। এই 8টা রুলস গুলা কি কি? 1 নাম্বার, যে যে শ্রেণীবিন্যাসটা করা হবে সেটা সব সময় বাসা হবে লেখিক। তাহলে শ্রেণীবিন্যাসের ভাষা কি হবে? এমসিকিউ তো আসবে, শ্রেণীবিন্যাসের ভাষা কি হবে বলো? লেখিক হবে। দ্বিতীয় কথা, আমরা একটু আগে বলছি এটা সবসময় দুইটা অংশ থাকবে, একটা থাকবে গণ আর একটা থাকবে প্রজাতি। তাহলে গণটা থাকবে প্রথমে আর প্রজাতিটা থাকবে পরে। এখন এরপর আসো, যে গণ নামের প্রথম অক্ষর বড় হাতের হবে এবং বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে, প্রজাতির সব অক্ষর ছোট হাতের হবে। এটা মানে কি? দেখো আমি এখানে মানুষের বৈজ্ঞানিক নাম লিখছি সাপোজ। হ্যাঁ, তাহলে এই যে, তাহলে এখানে গণ নামের প্রথম, এই যে এটা গণ, তাহলে গণ নামের প্রথম অক্ষরটা আমি এস দিলাম বড় হাতের, বাকি অক্ষরগুলো আবার কি দিলাম? ছোট হাতের। এই যে ছোট হাতের দিলাম। এবার দেখো তো, এটা পুরাটা প্রজাতি পদ। এই যে প্রজাতি, তাহলে এখানে সব অক্ষরগুলো আমি কি হাতের দিছি বলো? ছোট হাতের দিছি। ছোট হাতের দিছি। ক্লিয়ার? তাহলে এটা গেল। এরপর আসো, যে বলা হচ্ছে যে তুমি যখন হাতে লিখবা, হাতে লিখলে তোমাকে কি দিতে হবে? হুমু এবং সেপিয়েন্স, দুইটার নিচে আলাদা আলাদা, গণ এবং প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ টানতে হবে, আলাদা আলাদা কথাটা মেনশন করতে হবে। অনেকে কি লিখো, যে গণ এবং প্রজাতি নামের নিচে দাগ টানতে হবে। তো আমি যদি একটা দাগ টানিয়ে দিই পুরাটা মিলে, তাহলে এটা কি হবে? হবে না, আলাদা আলাদা কথাটা মাস্ট বলতে হবে। গেল। এবার আসো, আমরা যখন এটা মুদ্রণ করব, হ্যাঁ, বইয়ে ছাপাবো, হ্যাঁ, এটা হবে আমাকে ইতালিক অক্ষরে ছাপাইতে হবে। স্যার ইতালিক অক্ষরে কিরকম? ইতালিক অক্ষরে আমরা বলি এরকম, এই যে তোমার এরকম করে, এই যে একটু বাঁকা করে করে লিখতে হয়, একটু বাঁকা করে করে লিখতে হয়, এই যে একটু বাঁকা করে করে লিখতে হয়, একটু বাঁকা করে করে লিখতে হয়, এরকম বাঁকা করে করে লিখতে হয়। কেমন? একটু বাঁকা করে করে লিখতে হয়। এটাই হচ্ছে ইতালিক অক্ষর। এবার আসো, এই তিনটা রুলস আমরা অনেক সময় ভুলে যাই। এই তিনটা রুলস আমরা অনেক সময় ভুলে যাই, পারি না। তাহলে দেখো, ধরো আমি এই হোমোসেপিয়েন্স এই নামটা, এই মানুষের বিজ্ঞানী নামটাকে আমি আরেকটা প্রাণীর জন্য ইউজ করতে পারবো, ধরো কোনো ব্যাঙের জন্য অথবা শাপলার জন্য অথবা তোমার দোয়েল পাখির জন্য ইউজ করতে পারবো? পারবো না। তার মানে হচ্ছে যে প্রতিটি নামটা অনন্য হতে হবে, ইউনিক হইতে হবে, যেটা তুমি অন্য কারোর জন্য তুমি ব্যবহার করতে পারবা না। একটা একটা নাম একটা প্রজাতির জন্যই ব্যবহার করা যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। এরপর আসো, কয়েকজন বিজ্ঞানী যদি জীবের বিভিন্ন নামকরণ করে, একই জীবের বিভিন্ন নামকরণ করে, ধরো মানুষ, মানুষ, তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম একজনে দিছে হোমোসেপিয়েন্স, আরেকজনে দিছে আরেকটা, আরেকজনে দিছে আরেকটা, তাহলে তখন সব ওলট পালট হয়ে যাবে না? মানুষের একই প্রজাতির বিভিন্ন নাম হয়ে যাবে। তো এরকম হইলে তো ঝামেলা। তাহলে এরকম হইলে রুলস অনুযায়ী কোনটা গ্রহণযোগ্য হবে? যেটা সবার আগে দিছে সেটা। যেহেতু সবার আগে দিছে, তাহলে এই আইনটাকে আমরা বলবো অগ্রাধিকার আইন। তাহলে পরীক্ষায় যদি আসে যে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে কোন আইনের প্রয়োগ করা হয়, এমসিকিউতে আসলে অগ্রাধিকার আইন। ভালো করে খেয়াল করবা। তাহলে কয়েকজন বিজ্ঞানী একই জীবের বিভিন্ন নামকরণ করলে অগ্রাধিকার আইনের ভিত্তিতে প্রথম বিজ্ঞানী কর্তৃক, অগ্রাধিকার মানে প্রথমটা, তাহলে প্রথম বিজ্ঞানী কর্তৃক নামটাই কি হবে? গৃহীত হবে। আবার আসো, লাস্টে গিয়ে তোমাকে কি করতে হবে? বিজ্ঞানী নামের শেষে বৈজ্ঞানিক নামের শেষে বিজ্ঞানী নামের প্রথম অক্ষর সংযোজন করতে হবে। যেমন দেখো, মানুষের বৈজ্ঞানিক নাম দিচ্ছে ক্যারোলাস লিনিয়াস, তাহলে লিনিয়াসের প্রথম অক্ষর এল, তাহলে আমি এলটা সংযোজন করব। ক্লিয়ার? তাহলে গেল। তাহলে এটা তো আমি মানুষ দিয়ে কেন বুঝাইলাম? এটা মানুষ দিয়ে দিলে দেখ, শাপলা দিয়ে দিলে দেখ, তাহলে শাপলা দিয়ে দিলে তোমাকে এখানে নামগুলা, এই যে এখানে আমরা যে নামগুলা ইউজ করছি সেই নামগুলা তোমার শাপলার ইউজ করতে হবে। সেই নামগুলা তোমার কিসের ইউজ করতে হবে? শাপলার ইউজ করতে হবে। সেটা তোমার ইউজ করতে হবে শাপলার। তাহলে শাপলার বৈজ্ঞানিক নাম কি? শাপলার বৈজ্ঞানিক নাম হচ্ছে নাইম্পিয়া নাওখালী। শাপলার বৈজ্ঞানিক নাম কি? শাপলার বৈজ্ঞানিক নাম হচ্ছে নাইম্পিয়া নাওখালী। তাহলে এই নাইম্পিয়া নাওখালীটা তোমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা যদি এটা এখানে লিখি, তাহলে এটাই তোমাকে লিখতে হবে। এই যে আমি আলাদা করে টান দিলাম, এবং এখানে আবার সবগুলো অক্ষর কি হাতের হবে? ছোট হাতের হবে। এটা তো আলাদা করে আমাকে টান দিতে হবে। কেমন? এটা আর কি। তাহলে এই বৈজ্ঞানিক নামটা, তাহলে এটা তুমি এখানে লিখবা আর এদিকে লেখার সময় এটা বাঁকা করে লিখবা, এই আর কি। তাহলে শাপলার বৈজ্ঞানিক নাম যেটা বললাম সেটা, এটা দিয়ে তখন তুমি লিখবা, আর কিচ্ছু না, এটা দিয়ে তুমি লিখবা, এটা দিয়ে তুমি লিখবা, এই যে এটা দিয়ে তুমি লিখবা। এখন আসো, আমাদের আরেকটা চমৎকার প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটা বি এর নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করে। এটাতে আমরা আরো স্পেসিফিক করে দিচ্ছি। দেখো, বি এর নামকরণ পদ্ধতি তোমাকে ব্যাখ্যা করতে বলছে, তাহলে বি কি?
বি হচ্ছে এখানে রুই মাছ। বি কি স্যার এখানে? বি হচ্ছে এখানে রুই মাছ। বি কি স্যার? বি হচ্ছে এখানে রুই মাছ। তুমি উদ্দীপকে দেখবা বি হচ্ছে এখানে রুই মাছ। বি হচ্ছে এখানে রুই মাছ। বি হচ্ছে রুই মাছ। এখন একটু খেয়াল করো, বি হচ্ছে রুই মাছ, একটু খেয়াল করো। তাহলে আমরা স্পেসিফিক রুই মাছের ক্ষেত্রে বলবো, তাহলে রুই মাছের একই সেম কথাগুলা, যে তোমার বাসাটা ল্যাটিন হবে, তারপর নামের দুইটা অংশ থাকবে, একটা গণ আর একটা কি, প্রজাতি। তাহলে এখন আসো, রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেবিউ রুহিতা। তাহলে রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেবিউ রুহিতা। লেবিউ, তাহলে প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। তাহলে এখানে সব অক্ষর ছোট হাতের। লেবিও রুহিতা। তাহলে এখানে লেবিওটা গণনাম, দেখো খেয়াল করো, লেবিওটা গণনাম, লেবিওটা হচ্ছে গণপ্রজাতি, আর রুহিতাটা প্রজাতি। শেষ। এরপর আসো, রুই মাছের গণনামের প্রথম অক্ষর বড় হাতের, এই যে প্রথম অক্ষর বড় হাতের এবং বাকিগুলো ছোট হাতের, আর প্রজাতির ক্ষেত্রে সব অক্ষর ছোট হাতের। তাহলে এভাবে স্পেসিফিক বলবো, যেমন আমরা, স্যার আপনি এখানে এটা স্পেসিফিক বলেন না কেন? এখানে বলদি নাই যে তোমাকে যদি যে কোনো একটা এখানে শাপলা না বলে যদি জাস্ট বললো যে যে তোমার যে কোনো একটা জীবের নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, তখন তুমি এটা লিখবা। আর যদি স্পেসিফিক বলে, তখন তুমি এখানে জাস্ট লেবি রুহিতার জায়গায় নিমপে নাও খালি দিবা। শাপলা বললে, মানুষ বললে হোমোস্যাপিয়েন্স দিবা। তারপর হচ্ছে তোমার এখানে যদি তোমার বাঘ বলে, তাহলে প্যান্থারা টিগ্রিস দিবা। কেমন? যদি তোমাকে কাঁঠাল বলে আর্টোকার্পাস সিটারোফাইলাস দিবা। তাহলে এরকম হচ্ছে বৈজ্ঞানিক নামের একটা চার্ট আছে, সেখান থেকে যেটা বলে সেটা অনুযায়ী তুমি করবা। রুই মাছের বৈজ্ঞানিক নামের গণ এবং প্রজাতি আলাদা আলাদা দাগ টানতে হবে বলছি, আর যদি মুদ্রণ করতে হয় তাহলে এরকম করে তোমাকে কি করতে হবে, বাঁকা করে লিখতে হবে। এরপর আসো, তারপর হচ্ছে তোমার রুই মাছের বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে। যেমন এই লিভিও রুহিতা, এই নামটা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, শুধু রুই মাছের জন্য ব্যবহার করতে হবে। যদি কয়েকজন বিজ্ঞানী রুই মাছের বিভিন্ন নামকরণ করেন, তাহলে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক যে নামটা সেটাই গৃহীত হবে, মানে এটাই প্রথম বিজ্ঞানী দিছিল আর কি। রুই মাছের বিজ্ঞানীর নামে প্রথম মানে বৈজ্ঞানিক নাম প্রথম যে বিজ্ঞানী দিয়েছেন তার নামে প্রথম অক্ষরটা আমাদের নামের শেষে কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমাদের এই জায়গায় আবার বলতেছে, এই জায়গায় আমাদেরকে রুই মাছ না বলে শাপলা বলতে পারে, আমাদের এই জায়গায় মানুষ বলতে পারে, তাহলে ওই অনুযায়ী তুমি নামগুলা চেঞ্জ করবা শুধু। তাহলে আশা করি বুঝতে পারছো। এটা তো আমি বলে ফেললাম, এখানে দেখো এটা তো আমরা বলে ফেললাম। এখানে এখানে যদি আমরা একটু যাই, যেমন এ, এ হচ্ছে মানুষ, ডি হচ্ছে ইস্ট। তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে মানুষ, আর ডি কি, ডি হচ্ছে ইস্ট। আমি বললাম, এগুলা বলে আসছি। তাহলে মানুষ, মানুষ কোন রাজ্যের অন্তর্গত? মানুষ হচ্ছে অ্যানিমালিয়া রাজ্যের অন্তর্গত। মানুষ কোন রাজ্যের অন্তর্গত? মানুষ হচ্ছে অ্যানিমালিয়া রাজ্যের অন্তর্গত। আর ইস্ট কোন রাজ্যের অন্তর্গত? ইস্ট হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্গত। তাহলে দুইটার মধ্যে তুলনা করবা, বা দুইটার মধ্যে ভিন্ন, সেটা তুমি ওখানে আমি পড়াইছি এর আগে। তাহলে এটা তোমার মানুষ না বলে এই জায়গায় কি বলতে পারে বলো? এই জায়গায় বলতে পারে হচ্ছে আমাদের প্লান্টি বলতে পারে, এই জায়গায় মানুষ না বলে এই জায়গায় আমাদেরকে প্লান্টি বলতে পারে, তখনও তোমার আনসার তুমি পারবা। হ্যাঁ, তাহলে যেভাবে বলবে বলো সেভাবে তুমি পারবা। তাহলে প্রথম অধ্যায়ের এই ব্যাপারটুকু তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা মনোযোগ দিয়ে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার সুযোগ নাই। হয় পাঁচটা রাজ্য থেকে প্রশ্ন হবে, অথবা পাঁচটা রাজ্যের একটার সাথে আরেকটা তুলনা করতে বলবে, কোনটা উন্নত এটা বলবে। তাহলে এই জিনিসগুলো একটু স্পেসিফিক করে লিখতে হবে, ওই জায়গায় ভুল করা যাবে না। আর একটা হচ্ছে তোমার আম, এই যে মানুষের শ্রেণীবিন্যাসটা তোমাকে লিখতে বলবে, তাহলে এটা আমি সুন্দর করে শিখেছি, এসিএমপি দিয়ে শিখাইছি। আর এদিকে নিচ থেকে হোমোসেপিয়েন্স, হোমো হোমিনিডি, কেমন কোনটা কেন সেটাও আমি বলছি, এটা সুন্দর করে লিখতে হবে। তারপর গিয়ে হচ্ছে তোমার একটা শ্রেণীবিন্যাস পদ্ধতি লিখতে বলবে, সেটার ক্ষেত্রে তোমার বৈজ্ঞানিক নামগুলো জানা লাগবে, এবং একুরেট, অনেকে কি করো বানান ভুল করে ফেলো, বানান ভুল করলে নাম্বার কাটা যাবে। তো এই জন্য একটা, এটা এমসিকিউর জন্য লাগবে। বৈজ্ঞানিক নামের একটা চার্ট আছে, সেখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো শিখে ফেলবা, যেমন দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি, শাপলার বৈজ্ঞানিক নাম কি, কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি, মানুষের বৈজ্ঞানিক নাম কি, পাঠের বৈজ্ঞানিক নাম কি, আরশোলার বৈজ্ঞানিক নাম কি, মৌমাছির বৈজ্ঞানিক নাম কি, এগুলো শিখে ফেলবা সুন্দর করে। তাহলে এখান থেকে যেটা দিবে দেখ, তুমি সেই অনুযায়ী ওই যে ধাপগুলা লিখবে। তাহলে ধাপগুলার মধ্যে আমরা কি কি বলছি? একটা ভাষা হবে ল্যাটিন, দুইটা পদ থাকবে, প্রথমটা থাকবে গণ, এরপরটা থাকবে প্রজাতি। তারপর গণনামের প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের হবে, প্রজাতির সব অক্ষর ছোট হাতের হবে। তাহলে তিনটা গেল। 4 নাম্বার, তুমি যদি এটা যদি হাতে লিখো, তাহলে গণনামের নিচে আলাদা দাগ টানতে হবে, প্রজাতি নামের নিচে আলাদা দাগ টানতে হবে। 5 নাম্বার, তা তোমাকে এটা যদি তুমি ছাপাও, বইয়ে ছাপাও বা মুদ্রণ করো, তাহলে তুমি বাঁকা করে করে দিবা, যেটাকে আমরা ইটালিক ফন্ট বলি বা ইথালিক অক্ষরে বলি। এরপরে গেল লাস্টে তিনটা আমরা ভুল করি। একটা হচ্ছে একই বৈজ্ঞানিক নাম বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবা না, কারণ একটা প্রজাতির জন্য একটা বৈজ্ঞানিক নাম।
এটা হচ্ছে ইউনিক হইতে হবে, অনন্য হইতে হবে। আরেকটা হচ্ছে একই প্রজাতির যদি একাধিক নাম আসে একাধিক বিজ্ঞানী থেকে, তাহলে প্রথম যে বিজ্ঞানী নামটা দিছে সেটাই আমরা গ্রহণ করব, কারণ ওইটাই হচ্ছে অগ্রাধিকার আইনের ভিত্তিতে রুলস। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে যে তোমার বিজ্ঞানীর নামের শেষে মানে বৈজ্ঞানিক নামের শেষে যে বিজ্ঞানী এই নামটা দিছে তার নামের প্রথম অক্ষরটা আমরা লাস্টে লিখে দিব। শেষ। আশা করি তুমি পারবে।